গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আমাকে অনেকে তোমরা কোয়েশ্চেন করো যে আমি এতগুলো কাজ একসাথে কিভাবে করি বা এত টিপটপভাবে কিভাবে আমি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। প্রথমে বলি, শেখাটা একটা কন্টিনিউয়াসলি প্রসেস। কোনো কাজ তুমি একদিনে শিখতে পারবে না। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা টাইমে একটা আলু আমি কোনো দ্বিধা বলতে এতটুকু দ্বিধাবোধ করব না। একটা টাইমে আমি একটা আলুর খোসাও ছাড়াতে পারতাম না, ঠিক আছে? সেখানে তুমি বলো, দাঁড়িয়ে থেকে তোমরা দেখো যে আমি কাউন্টার টেবিলে দাঁড়িয়ে কিন্তু বটি দিয়ে আমি আনাজ কেটে ফেলতে পারি। এটা কিন্তু আমি একদিনে রপ্ত করিনি, এটাকে আমাকে ডে বাই ডে শিখতে হয়েছে। শেখার ইচ্ছা থাকতে হবে। প্রত্যেকটা কাজ করার জন্য না আগে ইচ্ছা শক্তি দরকার। তো যাই হোক, দেখো এখানে প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু জানলা দরজাগুলো খুলে দিয়েছি। তারপরে খেয়ে নেবো এক গ্লাস মেথি মৌরির জল। এখন এত পরিমাণে গরম পড়েছে, তোমাদের প্রত্যেককে বলছি মেথি মৌরি মিশ্রি বা যে কোনো একটা কিন্তু পেট ঠান্ডা করার ড্রিঙ্কস তোমরা অবশ্যই কিন্তু সকালে রাখবে। আর এখানে এবারে চলে এসেছি, একটু লেখালেখি বাকি ছিল আমার, সেটাকে কমপ্লিট করতে। তার সাথে সাথে আমি ড্রাই ফ্রুট খেয়ে নেবো। এখন যেহেতু কেউ ওঠেনি, আমাকে ডিস্টার্ব করার মতন কেউ নেই। কেউ বলবে না এটা দাও সেটা দাও, ওটা করো সেটা করো, ফরমাস করার কেউ নেই। এখন আমি নিশ্চিন্ত মনে কিন্তু আমি আমার লেখাটা লিখতে পারবো। বন্ধুরা, শেখার ইচ্ছা শক্তি আর পরিশ্রম এমন একটা জিনিস না, তোমাকে ডে বাই ডে অনেক বেশি পরিশ্রমী আর অনেক বেশি স্ট্রং করে তুলবে। একটা সময় দেখবে কোনো কাজই আমাদের কাছে আর ইম্পসিবল লাগছে না। আসলে কি বলতো, সংসারের কাজগুলো একটু কঠিন, সত্যি একটু কঠিন, বাট ইম্পসিবল নয়। প্রথম আমরা যখন সংসার করি তখন আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের কাছে খুব কঠিন লাগে, যেটা পারবো কি পারবো না এরকম মনে হয়, এত কাজ কি করে করবো। কিন্তু দেখো ডে বাই ডে একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখো, প্রত্যেকটা ডে বাই ডে আমরা কিন্তু কাজগুলোকে ঠিক রপ্ত করে করছি না? বাসন মাজছি, ঘর মুছছি, মেয়েকে খাওয়া আর সন্তান মানুষ করছি, রান্না করছি, এভরিথিং করছি। তো কি আমাদের শেখার ইচ্ছা শক্তি রয়েছে। কত ঘরের বউ আমরা যখন ইউটিউব খুলে দেখি যে ঘরের বউরা স্বামীদের সাথে সুন্দরবন থেকে, ঘন জঙ্গল থেকে তারা মধু সংগ্রহ করে নিয়ে আসছে। তারা কি করে পাচ্ছে বলো? তারা যদি পারে, তাহলে আমরা সামান্য ঘরে থেকে ঘরের সংসারের কাজ করতে পারবো না? ভয় আর পরিশ্রম, এই দুটোকে তুমি যদি জয় করতে পারলে আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু সফলতা অর্জন করতে পারবো। সব কষ্টের কি সফলতা আসে? তাহলে মানুষ একদিনে 24 আওয়ার্স যদি পরিশ্রম করে লাখ লাখ টাকা কিন্তু কামিয়ে নিতে পারতো। অনেকে পারে, আবার অনেকে কি পারে, অনেকে 24 ঘন্টা খেটেও সে হয়তো 100 টাকা। কিন্তু বন্ধুরা, খেয়াল করে দেখবে যে সব সফলতার পেছনে আছে কঠোর পরিশ্রম। তুমি যদি পরিশ্রম না করতে পারো, তোমার কাছে সফলতা তুমি তুমি ধরতে পারবে না। আমার সাথে যদি সহমত হও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জীবনে কিছু করার চেষ্টাই কিন্তু তোমায় পরিশ্রমী করে তুলবে। তোমরা অনেকেই হয়তো ভাববে এগুলো জ্ঞানের কথা, কিন্তু এইগুলো জ্ঞানের কথা না। এইগুলো যদি আমরা মাথায় রেখে আমাদের জীবনের পথ চলি, আমাদের পথটা কিন্তু অনেকটা বেশি ইজি হয়ে যাবে। তো যাই হোক, ওখানে দেখলে যে আমি গাছে জল দিয়ে দিলাম, আর গাছের গোড়ায় কিছু মরা পাতা ছিল মাটিতে, সেইগুলোকে ফেলে দিলাম। কারণ গাছের যদি তুমি মরা পাতা, শুকনো পাতা যদি গাছে রেখে দাও, তাহলে কিন্তু তোমার গাছটার ক্ষতি হতে পারে। ওই জন্য প্রত্যেকটা দিন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, যে গাছের শিকড়গুলো পচে যাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা ক্লিন আপ করে রেখে দেবে, ফেলে দেবে। তো যাই হোক, এবার এখানে চলে এলাম আমি আমার রান্নাঘরটা ক্লিন করতে। সপ্তাহে তোমরা জানো যে 2 দিন কিন্তু ভালো করে আমি ফিনাইল দিয়ে হোক বা ডেটল দিয়ে হোক ভালো করে কিন্তু আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো আমাকে একজন কমেন্ট করে বলেছিলি যে দিদি, এই গরমে তুমি ফুল স্লিভ নাইটি পরে কী করে কাজ করো? এটাও একটা টিপস ডিয়ার। কারণ জানো, যা হচ্ছে আমার হাত দুটো, আমি অনেকবার ছাদে যাই, দেখো যে আমার বাইরেটা কী পরিমাণে রোদ, তো ওই হাত দুটো আমি যতটা পারি আমার বডি এক্সপোজ কম করি। তাহলে কি হয়, আমার হাতের সানস্ক্রিনটাও ইউজ করতে লাগে না, পিঠ গলা অনেকটা ট্যানের হাত থেকে বাঁচে। একটু কষ্ট হয়, কিন্তু স্কিনটা না আমার অনেকটা সেফ থাকে। সানের থেকে, সূর্যের তাপের থেকে, ট্যানের হাত থেকে কিন্তু আমার স্কিনটা অনেকটা বেশি কি বলবো, সেভ হয়। এবার মুখটা তো আর কভার আপ করতে পারি না, ওই জন্য মুখে আমি বেশি করে সানস্ক্রিন ইউজ করি। মমতা আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার মেয়েকে আমি কি সানস্ক্রিন ইউজ করি। তো আমি বলবো যে তোমার মেয়ের এজ কত আগে সেটা তো আমি জানি না, এটা বয়সের উপর ডিপেন্ড করে। যেহেতু আমার মেয়ের 14 বছর হয়ে গেছে, তো ওই জন্য মোটামুটি ওকে আমি
যে কোনো কোম্পানি, আগে যেমন লোটাস কিডস বলে একটা পাওয়া যায়, অনলি যদি তোমার মেয়ে ছোট হয় না তাহলে যেগুলো কিডসদের ফর কিডস সেই সানস্ক্রিন ইউজ করবে, যেমন লোটাসের, আমি তোমার ব্র্যান্ড বলে দিলাম লোটাসের। আমার মেয়ে যখন ছোটো ছিল একদম লোটাস কিডস ইউজ করতো, এখন বড় হয়ে গেছে, এখন আমি কোনো রকম বাদ বিচার করি না, আমরা যেটা মোটামুটি মাখি সেটাই মাখাই, ওই 30 থেকে 50 মধ্যে। আমি যেটা ইউজ করছি সেটা ডার্মাকোর, এই যে ডার্মাকোর আমি এই যে 1% হাইলোরনিক অ্যাসিড সানস্ক্রিন ইউজ করছি, অ্যাকোয়াজেল, এটা জেল ফর্মে আছে। গরমকালে অবশ্যই তোমরা জেল ফর্ম সানস্ক্রিন ইউজ করবে, জেল ফর্ম ময়েশ্চারাইজার ইউজ করবে, সব জেলে ফিরে যাবে, আর শীতকালে ক্রিমে চলে আসবে। তো এইটা আমি এখন ইউজ করছি, কিন্তু এটা তোমার মেয়ে যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ইউজ করাবে না। SPF 50 কিন্তু বাচ্চাদের পক্ষে নট সুইটেবল, তখন তোমরা ফর কিডস ইউজ করবে, ঠিক আছে। আর লোটাস ব্র্যান্ড ইউজ করতে পারো, সেটাফিল আছে, সেটাফিল ইউজ করতে পারো, অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, সার্চ করলেই পেয়ে যাবে। তো তোমাকে আমি আনসার দিয়ে দিলাম। এইটা ময়শ্চারাইজার ইউজ করে, আমার মেয়ে 12 মাস এই ডক্টরেট ময়শ্চারাইজারটা ইউজ করে, এই সানস্ক্রিনটা এখন ইউজ করছে। আর এই হাতের জন্য এই SPF যুক্ত নিভিয়াম, তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমাকে, দিদি কি বডি লোশন কিনবো, SPF সানস্ক্রিন যুক্ত কি বডি লোশন কিনবো, এই যে SPF 15 দেখেছো, এইটা আমি ভিটামিন সি ইভেন্টোন এইটা আমি ইউজ করি, এটা আমি 12 মাস শীত গ্রীষ্ম বর্ষা আমি এইটা কিন্তু ইউজ করি। আমি কেন, আমার পুরো ফুল ফ্যামিলি আমরা এটা ইউজ করি, ঠিক আছে, ভীষণ ভালো। তো এই হলো তোমাদের আনসার বলে দিলাম। তো চলো, তো বন্ধুরা চলে এলাম সিধা রান্নাঘরে, ভাবলাম না আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে ডাস্টিং করতে যাব, মানে যেটুকু ডাস্টিং বাকি, যেটুকু মানে কি পুরোপুরি ডাস্টিং বাকি আছে, কদিন ধরে কাজে একদম ল্যাথার্জি হয়ে যাচ্ছে, মানে বলছি না, মানে একটু এখন কটা দিন এইরকমই হবে। আর তারপরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর সেই রকমভাবে আমাদের এখানে লোডশেডিং হচ্ছে, কেন জানি না, কোনো বছর বিশ্বাস করো এত লোডশেডিং হয় না, এই বছরে প্রত্যেকটা দিন 1 ঘন্টা 8 ঘন্টা কিন্তু লোডশেডিং হয়ে, যখনই একটু দুপুরে শুতে যাচ্ছি বা সন্ধ্যেবেলা একটু রেস্ট দিতে যাচ্ছি তখনই যাচ্ছে লোডশেডিং হয়ে, অসহ্য লাগছে। এই 42 ডিগ্রি গরমে যদি এরকম লোডশেডিং হয় ভাবো তো কী অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এবার আমি চলে এসেছি ডাস্টিং করতে, আর ওখানে তো ভাতটা বসিয়ে এসেছি, ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার ডাস্টিংটাও হয়ে যাবে। এখন যতটা পারবে ঘুম থেকে সকাল সকাল উঠে ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবে, যত বেলা বাড়বে তত কিন্তু গরমের তাপ বাড়বে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা 15, আর আমার ঘরদোর দেখেছো কি হাল হয়ে আছে, দেখো এখানে পুরো কুশানের স্তূপাকার, মানে সোফা এখনও গোছানো হয়নি, মেয়ের স্টাডি রুমটাও পুরো অগোছলো হয়ে আছে, আর বেডরুমের অবস্থা তো দেখানোর নয়, তোমাদের দেখাতেও ইচ্ছা করে না, কিন্তু জাস্ট দেখাই যে দেখো আমার সকালে কি কন্ডিশন থাকে, আমি যে ক্যামেরা অন করে তোমাদের সামনে আসবো সেইটুকু সময় পাই না। আর কালকে রাতের বেলা এসে আমি এগুলো সব কেচে দিয়েছি, হাজব্যান্ডের গেঞ্জি, আমার দুটো কুর্তি আছে, ব্লাউজ, রুমাল, রাতেই আমি গা ধুতে গিয়ে একদম কেচে এখানেই মেলে দিয়েছি। আর দেখো পুরো খটখটে শুকনো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেবো, তুলে মানে কি বলবো গুছিয়ে রেখে দিতে পারবো। এখন যতটা পারি কি বলতো রোদে বেরোনোর যে কাজগুলো সেগুলো আমি রাতে করে নেওয়ার চেষ্টা করি। আর এখন আমি ছাদে মেলছি, আজকে যাইনি, এত রোদ দেখতে পাচ্ছ কি রোদ, 8টা 5-10 বাজে রোদের পরিমাণটা দেখো। আমি এখানে আবার যেটুকু বাকি থাকবে সেগুলো আবার এখানে, এটা শুকিয়ে গেছে তো আবার এখানেই মেলে দেবো। আর আমি এখন ছাদে যেতে পারবো না, হাজব্যান্ড গাছে জল দিয়ে গেছে, এটাই যা সুসারও, এখন গাছে না জল দিয়ে যায়। যাই হোক এই গাছটায় জল দিতে হবে, এটা একদম জল নেই গো, দেখো কি অবস্থা হয়ে গেছে, দেখেছো মাটি পুরো খরা হয়ে গেছে। তো চলো এই গাছটা একটু জল দিয়ে দিই। তো বন্ধুরা এইবারে চলে এসেছি আমি ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করতে, যেহেতু তোমরা জানো যে কিচেন আর ডাইনিং আমার পুরো টোটাল অ্যাটাচ থাকে, আর কোনো কুচিনা নেই, যখনই কিছু ফোড়ন দিই পুরো ঝাঁঝটা আমার ডাইনিংয়ে চলে আসে। 2 দিন যদি ফ্যানটা পরিষ্কার না করি, আর এত লাইট কালার আমার ফ্যান, জানি না কেন হাজব্যান্ড এই ডাইনিংয়েই এত লাইট কালারের ফ্যান লাগিয়েছে,
যে আমার কষ্টের শেষ নেই। এই টেবিলের ওপর উঠে উঠে আমাকে কিন্তু এইগুলো সব পরিষ্কার করতে হয়। এখানে কেউ উঠতে পারে না, মাকেও বলতে পারবো না মা তুমি উঠে এখানে পরিষ্কার করো, তার বয়স হয়েছে। হাজব্যান্ডের পক্ষেও সম্ভব না এগুলো পরিষ্কার করা। এইগুলো কিন্তু সব আমাকে একার হাতেই করতে হয়। আমি পড়ে রাখি যে হয়তো সোমবার আর বুধবার কি সোমবার কি শুক্রবার এই তো দুটো দিন আমি ডাইনিংয়ের ফ্যান পরিষ্কার করব, বা ধরো মঙ্গলবার দিন বা শনিবার দিন আমি বেডরুমের ফ্যান পরিষ্কার করব, আর মেয়ে স্টাডি রুমের ফ্যানটা আমি একদিনই কিন্তু ক্লিন করার চেষ্টা করি। তোমরা জানো যে আমার বড় বড় শাটার উইন্ডো রয়েছে, তো সেইগুলোকেও আমাকে পরিষ্কার রাখতে হয়। সেই কাজগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, যেহেতু আমার ঘর মেন রোডের ওপর, ধুলো বালি সব কাচে না পুরো স্টিক হয়ে থাকে। তো সেইগুলোকেও আমি একবার ক্লিন করে রাখার চেষ্টা করি। আর দেখো কথা বলতে বলতে ক্লিন করতে করতে কিন্তু আমার এখানে ভাতও হয়ে গেছে। তাহলে আমার ভাতও এখানে হয়ে গেল, আবার ডাইনিং রুমটাও কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেল। তাও তো তোমাদের অফ ক্যামেরা বেশি কিছু দেখাই না, কারণ সব কিছু যদি আমি ক্যামেরা বন্দি করতে যাই না, বিশ্বাস করো কাজ আমি এতটুকু করতে পারবো না। আর এই ব্লগটা যে সারা 30 মিনিটের ওপরে হয়ে যাবে, আর তোমরা কেউ দেখতে পছন্দও করবে না। যতটা পারি ততটা করে রাখার চেষ্টা করি। আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের মোটিভেট করার চেষ্টা করি, ভালো জিনিস তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আর তোমরা প্রত্যেকটা বন্ধু খুব অ্যাপ্রিসিয়েট করো, তোমরা আমাকে প্রত্যেকটা দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করো। ভাগ্য করে প্রত্যেকটা দিন আমি নিয়ম মাফিক বলবো যে আমি ভাগ্য করে তোমাদের মতন বন্ধু হাত ধরতে পেরেছি। তো দেখো কথা বলতে বলতে এবার চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজটাও কিন্তু আমাকে নিয়ম মাফিক পরিষ্কার করতে হয়, কারণ একদম কিচেনের গায়ে লাগোয়া কিন্তু আমার ফ্রিজ রয়েছে। পুরো না আঠা আঠা হয়ে যায়, যদি দুদিন আমি ফ্রিজটা ক্লিন না করি না পুরো আঠা আঠা হয়ে যায়। তো ওটাকেও আমার ক্লিন রাখতে হয়। আর এখানেও দেখো বেসিনের কাজটাকেও আমি ক্লিন করে নিলাম, আর বেসিনটাও তার সাথে সাথে পরিষ্কার করে নিলাম। যখন যে পোর্শনটা আমি ধরি সেই পোর্শনটা পুরো কভার আপ করার চেষ্টা করি, একদম কভার আপ করে বেরিয়ে আসার চেষ্টা করি। বেশি কিছু রান্না করব না, কুমড়ো ভাজবো, এখানে আমের টক করব, মাছের ঝোল করব। তাও বেশি কিছু না বলছি কিন্তু করে যাচ্ছি, বাট কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করব, একদম রিচ করব না। আর এখানে ভাত হয়ে গেছে, আর হাজব্যান্ড এখানে জল ঢালা ভাত খাবে। কালকে রাতের ভাতে একটু এক্সট্রা ছিল, সেটা ও জল ঢেলে গেছে, বলছে আমি খাবো, তোমাদের কাউকে খেতে হবে না। তো ব্যাস সেটা খাবে। আর ওর জন্য একটু আলু ভেজে দিতে পারি, দেখি বা আলু সেদ্ধ কি, আলু সেদ্ধ একটা দিয়েছি, যদি আলু ভাজা খাই তো আলু ভাজা করে দেবো। তো ব্যাস চলো আমি রান্নাটা আগে করে নিই। তোমরা ভাবছো না যে দিদি এত কড়া করে কেন মাছ ভাজছে? কি বলতো, আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ খুব কড়া করে মাছ ভাজা খায়। মানে ধরো এপিট ওপিট করে যে তুলে নিলে যদি এতটুকু কাঁচা থাকে কেউ খাবে না। আমার মেয়ে হাজবেন্ড বলো কেউ খাবে না, ইভেন আমিও না সেই অভ্যাস হয়ে গেছি। বিয়ের আগে অল্প ভাজা মাছও খেতাম, কিন্তু এখন আর সব কড়া মাছ ভাজাটা খেতে পারি না। আজকে করব বললাম যে একদম সিম্পল কালো জিরের ঝোল। এটা খেয়ে দেখবে খুব ভালো লাগে গো। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দেবে। আর নামানোর আগে যদি তোমাদের রান্নাঘরে একটু ধনে পাতা থাকে উপর দিয়ে যদি ছড়িয়ে দাও, শুধু একবার এই রেসিপিটা খেয়ে দেখবে। এই গরমে একদম কি বলবো আদর্শ মাছের ঝোল খাওয়ার। অনেকে দেখবে জিরে আদা বাটা খেলেও কিন্তু একটা গ্যাস অম্বলের ব্যাপার থাকে, কিন্তু এই কালো জিরে যে পাতলা করে ঝোল করো এক ফোঁটা কিন্তু তোমাদের গ্যাস অম্বল হবে না এই গরমে। তো মাছের ঝোলটা আমার এখানে হয়ে গেল। আর এখানে আমি এখন করছি কিন্তু মাছের টক। লম্বা লম্বা করে আম কেটে নিয়েছি, আর আমের সাথে কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে আমটা যাতে গলে যায়। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। আর এখানে কিন্তু আমার আমের টকটা কমপ্লিটও হয়ে গেল করা। তো বন্ধুরা পুরো ঘরদোর ক্লিন হয়ে গেছে, আর আমি পুরো ঘরদোর দেখো পুরো অন্ধকার করে দিয়েছি, সব ফ্লোর ঠোর সব ক্লিন করে দিয়েছি। যা অবস্থা তোমাদের দেখিয়েছিলাম ঘরদোর আমার কি অবস্থা ছিল। মেয়ে স্টাডি রুমে পুরো ক্লিন করে দিয়েছি, বেডরুমও পুরো অন্ধকার করে দিয়েছি। দেখো পুরো পরিষ্কার করে একদম বেডরুম আমার ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এবার শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর স্নান করবো, পুজো দেবো,
তারপর আবার তোমাদের সাথে ফিরছি। চলো তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদের আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিওটা দেখলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না, তাদের রিকোয়েস্ট করছি যে আবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইব করে দেওয়া মানে আমাকে বেশি করে মোটিভেট করার, নতুন একটা ভিডিও তোমাদের জন্য রিপ্রেজেন্ট করা। আর দেখো, রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটু ক্লিন করে নিলেই কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিও যখন করি এত পরিমাণে বাইরে থেকে নয়েজ আসে, সাউন্ড আসে, যেহেতু আমি বারবার বলি যে আমার বাড়িটা একদম মেইন রোডের ওপর। যখনই যদি রাত 2টোর সময় আমি ভয়েস দিতে বসি না, তাতেও গাড়ির আওয়াজ, কন্টিনিউয়াসলি গাড়ির আওয়াজ হয়ে যাবে। প্লিজ একটুখানি তোমরা কষ্ট করে ব্লগটা দেখে নিও। আর এখানে চলে এসেছি, দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো সেইগুলোকে গুছিয়ে আবার জায়গায় পাট করে রেখে দেবো। আর বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। তো আজকে পুরোপুরি আমরা হাফ বল হয়ে গেছি। তোমরা ভিডিওতে শুনে বলেছি আমি তোমাদের যে পুরো কারেন্ট চলে গেছে, সারা দুপুরটা কারেন্ট ছিল না। কি কষ্টকর যে ব্যাপার, মানে কি বলবো, মানে হাফ ধরে গেছিলো শরীরের মধ্যে। খুব কষ্ট হয়েছে, আজকের মতন কষ্ট বোধহয় কোনোদিনও হয়নি, বিশ্বাস করো। তো তোমাদের ওখানে কারেন্ট এরকম যাচ্ছে কিনা? আমাদের তো প্রায় কারেন্ট যাচ্ছে, 2 দিন অন্তর অন্তর এরকম 1 ঘন্টার ওপর কারেন্ট চলে যাচ্ছে। তো তোমাদের ওখানে কারেন্ট যাচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা। আর আমার ফুলগুলো দেখো কি অবস্থা, যে শুকিয়ে না, মানে তোমার দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো শুকিয়ে গেছে, ওই দেখো ফুলগুলো, এই যে পুরো শুকিয়ে না ডিসকালার হয়ে গেছে পুরো। এখন গাছগুলোকে ভালো করে স্নান করালাম, কদিন ছিলাম না, তাও আমি প্রত্যেক দিন স্নান করিয়েছি। আমি একবার, হাজব্যান্ড একবার স্নান করিয়েছি। আর কালকে বোধহয় একটু ঝড় হয়েছিল, তো দেখি যে আমার এই যে 2টো করবি গাছটা আর এই দত্তপ্রিয়াটা, এই যে করবি গাছটা বিশাল লম্বা গাছ, পুরো উল্টে দেখি পড়ে আছে। তো এটাকে আমি তুলে সোজা করলাম। আর দেখো এখানে আমার কি বলে এটাকে, ভুলে যাই নামটা, না শুধু ভুলে যাই, চম্পা গাছ না, হ্যাঁ বোধহয় চম্পা গাছ, বোধহয় না, নাক চম্পা না, কাঠচাপা, আমি না কাঠচাপা নাক চম্পা শুধু গুলিয়ে ফেলি। আর দেখো কাঠচাপা গাছটার সামনে যদি এখানটা দাঁড়াই, এত সুন্দর গন্ধ না, মানে আমি মনে হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। আর এইখানেও ফুটেছে। আর দেখো এগুলো কি অবস্থা হয়েছে, দেখো দেখেছো, পুড়ে গেছে। আর আমার নাক চম্পা তো চলে এসছে, আবার এখানে নাক চম্পাগুলো ফুটে গেছে, দেখো কি সুন্দর, পুরো সাদা ধপধপ করছে দেখো। তো তোমাদের 2 দিন ধরে আমি আমার বাগানটা দেখাতে পারিনি ব্যস্ততার মাঝে। তোমরা আমার বাগানটাকে অনেক ভালোবাসো, তোমরা অনেক ওপিনিয়ন দিচ্ছ, দিদি এটা করো, দিদি সেটা করো। সব করবো গো, আস্তে আস্তে করো, বুঝতে তো পারছো। এতটা ছাদ পুরো কভার আপ করতে অনেকটা পরিমাণে খরচা হবে, তো সব আস্তে আস্তে করব। ইচ্ছা আছে আমি আমার টাকা জমিয়ে তারপর করব। আমার নিজের শখের জিনিস, আমি নিজের টাকা শখ পূরণ করব। তো ওই জন্য একটু ওয়েট করে যাই। এতদিন যখন ওরা কষ্ট করেছে, আর একটা বছর কষ্ট করুক, দেখি আমি কতদূর কী করতে পারি। আর বন্ধুরা, ব্লগটা বেশি আর এগোচ্ছি না, এইটুকুই রাখছি। এখন চেষ্টা করব অল্প একদম কম ডিউরেশনের মধ্যে ব্লগ ক্রিয়েট করার। ওখানটা আওয়াজ হচ্ছে না এত জোরে যে আমি কথা বলতে পারছি না। তো এক্ষুনি আমাদের এখানে আজান শুরু হয়ে যাবে, আমি তারপর কথা বলতে পারবো না। তো ব্লগটা আমি আজকে এইটুকুই রাখছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। দেখুন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।